নীল রঙের গাড়িটা পার্লারের সামনে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির সাথে হেলান দিয়ে মাসুম নামের একজন ছেলে সিগারেট টানছে। পাশে আশরাফ নামের ছেলেটা এক দৃষ্টিতে পার্লারের দিকে তাকিয়ে আছে। সিয়াম নামের ছেলেটা পায়চারি করছে বারবার। অর্ক নামের ছেলেটা গাড়ির দরজা খুলে এক পা বের করে বসে আছে। ভাইয়া, কাজ কমপ্লিট, আমরা আসছি। বিকেল হয়েছে অনেকখানি আগে, সন্ধ্যা হতে যাচ্ছে। রাস্তার নিস্তব্ধতার মিছিলকে থামি মাইকের হর্ন বাজিয়ে নীলাকে বিয়ের আহ্বানে পরিবেশ প্রস্তুত। বিয়েটা চুপি চুপি সেরে ফেলতে চাইছে সবাই। হাতে গোনা কয়েকজন লোক ছাড়া নীলার বিয়ে কেউ জানে না। কাছের বান্ধবী ও আত্মীয়রা ছাড়া নীলার বিয়ের ব্যাপারে কেউ জানে না। নীলার মন বিষণ্ণ। সে কখনোই ভাবেনি তার বিয়ে এভাবে চুপি চুপি হবে। কতই না স্বপ্ন ছিল নিজের বিয়েকে নিয়ে। নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে নানু বাড়িতে নীলার বিয়ের আয়োজন করা হয়েছে, যাতে করে পাগল মাস্তানটা যেন কিছুই না জানে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেই পাগল মাস্তানের লোকেরা ঠিকই জেনে গিয়েছে নীলার আজ বিয়ে, আর তারাই এসেছে নীলাকে তুলে নিয়ে যেতে। আপনি এখানে? পার্লার থেকে বের হতেই মাসুম, সিয়াম, আশরাফুল আর অর্ক নীলাদের সামনে এসে দাঁড়ায়। সবার সামনেই নীলাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে আসে ওরা। ঘটনাটা এত দ্রুত ঘটে যে নীলারা কিছু বোঝার আগে অর্কদের গাড়িতে তাকে তুলে নেওয়া হয়। আপনি তার মানে এসব কিছু আপনার কাজ? আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন। এত কিছুর পরও আপনার স্বাদ মেটেনি। এখন আমার জীবনটা একেবারে শেষ করতে উঠে পড়ে লেগেছেন। কেন করলেন এসব? কি ক্ষতি করেছিলাম আমি? কেন আমার জীবনটা শেষ করে দিলেন? মেহেদি নীলার দিকে তাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহেন্দির মাথায় সজোরে লোহার রড দিয়ে কে যেন মাথায় বাড়ি দেয়। মেহেদি জ্ঞান হারিয়ে পড়ে যায়। নীলা ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। এমন ঘটনার আকস্মিকতায় নীলা চুপ হয়ে যায়। দেখে একজন লোক, হাতে রড, মুখে সিগারেট, কপালে রুমাল বাঁধা, চোখে স্টুডেন্ট, মোটা ফ্রেমে চশমা, পরনে লাল নীল চেক শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, কালো প্যান্ট হাতুটে ছেঁড়া, পায়ে ক্যানভাস, এইদিকে আসছে নীলার দিকে। চুলগুলো উস্কো খুস্কো। নীলার ভয়ার্ত চোখ যেন আরো ভয়ে চুপসে যায়, কারণ লোকটাকে নীলা খুব ভালো করেই চেনে। লোকটা নীলার সামনে 3 হাত দূরত্ব রেখে দাঁড়ায়। পেছন থেকে দুজন ছেলে এসে চেয়ার দিয়ে যায়। লোকটা নীলার সামনে বসে। ছেলে দুটো মেহেদিকে তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, আমি। চিনতে পারছ? আবার বলি, তোমার নিলয় আমি। কথাটা বলেই সিগারেট টানতে থাকে। এক টানে অনেকটা কমিয়ে ফেলে সিগারেটের অংশ, তারপর ফেলে দিয়ে আবারও সিগারেট চালায়। নীলা সিগারেটের গন্ধে খক করে ওঠে। বিদঘুটে ভাবে কাশতে থাকে নীলা। নীলার কাশি কাশি মুখের দিকে লোকটা তাকিয়ে থাকে অনেকক্ষণ। নীলা কোনো রকমে কাশি থামিয়ে লোকটার দিকে তাকিয়েই বলে, আপনি তার মানে এসব কিছু আপনার কাজ? আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন। এত কিছুর পরও আপনার স্বাদ মেটেনি। এখন আমার জীবনটা একেবারে শেষ করতে উঠে পড়ে লেগেছেন। কেন করলেন এসব? কি ক্ষতি করেছিলাম আমি? কেন আমার জীবনটা শেষ করে দিলেন? লোকটা উচ্চস্বরে হাসে। দ্বিতীয় সিগারেট শেষ হতেই আরো একটি সিগারেট চালায় লোকটা। নীলা খুব খুব করে কাশতে থাকে। লোকটা স্পষ্ট জানে নীলার খুব কষ্ট হচ্ছে, আর সে কারণেই সে হেসে যাচ্ছে, কাশি থামানোর চেষ্টা করছে। লোকটা এক নাগাড়ে কথা বলার নীলার দিকে তাকে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। নীলা দড়ি থেকে নিজেকে মুক্ত করার জন্য হাত পা ছড়ানোর চেষ্টা করছে। লোকটা লোহার রড নীলার সামনে রেখে বলে, সত্যি আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি নীলা। তোমাকে আর তোমার পরিবারকে তো অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হলো না দেখে বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হলো। তবে তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নীলা সামনে বসে থাকা নিলয়ের দিকে তাকায়। ডান হাতে একটা লাল ডিজাইনের রুমাল বাঁধা। নীলা জানে ওই রুমাল বাঁধা স্থানে কি আছে। সেদিন সবার সামনে এই সাইকোটার ব্লেড দিয়ে ডান হাতে নীলার নাম লেখে। তা দেখে নীলা কয়েকদিন ভয়ে ঘর থেকে বের হয়নি। এমনকি এই সাইকো নিলয় বুকেও নীলা লিখে রেখেছে ব্লেড দিয়ে। নীলা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় হাসতে হাসতে বলল, ক্ষতি করবেন না? আর কি বা বাকি আছে ক্ষতি করার?
বলতে পারেন আপনার জন্য এতক্ষণে আমার বিয়েটা ভেঙে গেছে। আর বাবা মা কেউ নিশ্চয়ই এতক্ষণে অনেক অপমানের শিকার হতে হয়েছে। নীলা নিলয়ের মুখের দিকে তাকিয়ে ছাড়ি দিয়েই কথাগুলো বলল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর কয়েকবার লোহার রড দিয়ে আস্তে করে নিজের পায়ে বাড়ি মারতে থাকে, তারপর জোরে দেওয়ালে ছুড়ে দেয়। নীলার খুব কাছে মুখ নিয়ে এসে বলে, বিয়ে? তোমার সাথে তো আমারই বিয়ে হবে। তোমার সাথে আমার বিয়ে হওয়াটা কেবল আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। এই সাইকোটা যা বলে তাই করে। কিন্তু আপনি খালি সাইকো নন, একটা মাস্তানও। আপনার ভয়ে কেউ কোনো কথা বলবে না। আপনি আমার থেকে দূরে থাকুন। নীলা জুড়েই হাসতে থাকে। নীলা ঠিকই বলেছে, নীলয় সাইকো মাস্তান। খুন করা ওর নেশা, রক্তের তাজা গন্ধ তাকে আরো সচল রাখে। সারা রাত মদ আর সিগারেটের নেশাতে কেটে যাবে তার। আর যখন ইচ্ছে করে সে খুন করতে বেরিয়ে যায়। অবশ্য খুনগুলো সে তার নিজের জন্য করে না, সবগুলো করে সাকিব ভাইয়ের আদেশে। নীলয় নীলার দিকে হাসি মুখে তাকায়, কয়েকবার পায়চারি করে চেয়ারে লাথি মেরে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে বলে, নীলা, দয়া করে তুমি কেঁদো না। খুব কষ্ট হয় আমার তোমাকে কাঁদতে দেখলে। বিশ্বাস করো, আমি শুধু চেয়েছি তোমার বিয়েটা শুধু ভেঙে যায়, আর তুমি আমি ছাড়া অন্য কারো যেন হয়ে না যাও। এখন তুমি তোমার মতো পড়াশোনা করো, তারপর আমাদের বিয়ে হবে। আমি তোমাকে একদম বিরক্ত করব না। তুমি যা চাও তাই আমি করব। শুধু আমাকে ছেড়ে অন্য কাকে বিয়ের কথা ভেবো না। তুমি শুধু আমার নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি। নীলা নিলয়ের কান্না দেখে চুপ হয়ে যায়। নীলা ভালো করেই জানে নিলয়ের মাথাতে সমস্যা আছে। কখন হাসে কখন কাঁদে নিলয় জানেও না। সবসময় ড্রাগস নিলে এমন হয়ে যায় মানুষ, উন্মাদের মতো কথা বলতে থাকে। দেখে গেলে উপায় নেই কোনো। নীলা এটারই সুযোগ নিয়েছে বহুবার। তাই নীলা বলে, আমাকে মোটেও ভালোবাসেন না। নীলা, প্লিজ এটা বলো না। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। বিশ্বাস করি না আপনি আমাকে ভালোবাসেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে দেওয়ালে সাট করে 3টে গুলি করে। নীলা ভয়ে একদম চুপসে যায়। তবে নীলা এটা খুব ভালো করেই জানে নিলয় তাকে মারবে না। নীলা পিস্তলটি ছুঁড়ে মারে, তারপর পকেট থেকে প্লেট বের করে বাম হাত সামনে এগিয়ে ধরে নীলাকে বলে, তোমাকে কতটা ভালোবাসি দেখতে চাও? দেখো। নিলয় একের পর এক ব্লেড দিয়ে হাতের দাগ টানতে থাকে। লাল রক্ত যখন নিচে টপ করে পড়ছে, নীলা উচ্চস্বরে হেসে যাচ্ছে। নীলা সেদিকে তাকাতে পারছে না। ঠিক তখনই ব্লেডটা কেড়ে নিয়ে কে যেন এসে নীলার পাশে ঘুরে তাকিয়ে দেখে মাসুম এসে দাঁড়িয়েছে। ভাইয়া শান্ত হও, এই না ওটা তোমার জন্য। মাসুম জানে নিলয়ের বিয়ার খুব পছন্দ। যখন তার মাথা ঠিক থাকে না, তখনই মাসুম বিয়ার নিলে নিলয়কে ঠান্ডা করে। নিলয় মুচকি হেসে বিয়ারের বোতল হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলে, আমার সামনেই তো আমার বড় নেশা বসে আছে, তাকে রেখে কিসব ছোট নেশা আমাকে টানবে? নীলার নেশায় যে এই নিলয় আটকে গেছে। তুই যা এখান থেকে, মাসুম চলে যায়। নীলা, তোমাকে খুব ভালোবাসি। আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? নিলয় আবার উচ্চস্বরে হেসে ওঠে। নিলয়ের হাসির শব্দে চারপাশ যেন কেমন বিদঘুটে শব্দে ভরে গেছে। নীলার চোখের কোণে পানি। এটা সত্য যে নীলাতে নতুন জায়গাতে বিয়ে দেওয়া হচ্ছে। খুব একটা আত্মীয় নেই, তবে আশেপাশের মানুষ জানে নীলাকে বিয়ে দেওয়া হচ্ছে। আর নীলার পেছনে যে নিলয় পড়ে আছে, এটা নতুন জায়গায় কেউ জানে না। সেক্ষেত্রে সবাই নীলাকে নিয়ে বাজে কথা বলবে। নীলয় কোনো কথা বলল না, এগিয়ে এলো নীলার কাছে। নীলার হাত পা দড়ি দিয়ে বাঁধা। নীলয় সোজা হেঁটে এসে 2 হাত দিয়ে নীলার চোখের পানি মুছে দিল। নীলয়ের বাম হাত থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত নীলার ড্রেসগুলো ভিজিয়ে দিচ্ছে। নীলা কান্না মুখে বলে, আমার একটা উপকার করতে পারবেন? শুধু একবার তুমি বলে দেখো। আমি এখন বাবা মার সামনে আমার এই মুখ দেখাতে পারবো না। আর না পারবো আমার জন্য তাদেরকে মানুষ যে কথা বলবে তা মেনে নিতে। তাই সব থেকে ভালো আমাকে আপনি মেরে ফেলুন। আমি আমার এই জীবন আর চাই না, আমি বাঁচতেও চাই না। দয়া করে আমার এই উপকারটা করুন।
নীলা আবারও কাঁদতে থাকে। নীলার দিকে তাকিয়ে থাকে নিলয় পলক। কান্নারত মেয়েদের মুখটাও যে এত মায়াবী লাগে নিলয় আগে জানে না। নিলয় তার মুখটা আরো কাছে নিয়ে আসে নীলার। প্লিজ এভাবে কান্না করো না। তোমার এই কান্না আমার একদম সহ্য হয় না। তোমার এই কান্না আমাকে উলটপালট করে রেখে দেয় নীলা। আমাকে মেরে ফেলুন। এইসব কি বলছো তুমি নীলা? তোমার কিছু হলে আমিও যে শেষ হয়ে যাব, তা কি তুমি জানো না? আমি সত্যি বলছি, দয়া করে আমাকে মেরে ফেলুন। নিলয় উন্মাদের মতো কথা বলে নীলার গালটা নিচের দিকে টেনে নিতে থাকে। নীলা চোখ নামিয়ে নেয়। নীলা এত কাছ থেকে নিলয়কে মোটেও সহ্য করতে পারছে না। নিলয় দ্রুত কথা বলতে থাকে। আমার দিকে তাকাও নীলা। না, এইভাবে না, একদম চোখে চোখ রেখে তাকাও। ঠিক এইভাবে। আচ্ছা নীলা, মানুষের চোখ নাকি কখনো মিথ্যা বলে না? তাহলে তুমি আমার চোখ দেখে কেন বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? যদি কখনো ভালো করে আমার এই দু চোখ দেখতে, তাহলে বুঝতে পারতে আমি তোমার বাবা মা ও ভাইয়ের থেকে, তাদের থেকে কোনো অংশে কম ভালোবাসি না। এই পর্যন্ত আমি যা কিছু করেছি সব শুধু তোমাকে পাওয়ার জন্য। আমার চোখের দিকে তাকিয়ে তোমার এভাবে কেমন লাগছে তা আমি জানি না, তবে আমি তোমার প্রেমে আরো বেশি করে মগ্ন হয়ে যাচ্ছি। এরপর থেকে নীলা যত বাড়ি বাইরে গেছে কোনো ছেলে ভুলেও এর আশেপাশে দিয়ে যায়নি। নীলার পুরনো ছেলে বন্ধুদের নীলা ডাকলেও তারা না চেনার ভান করে দূর থেকে চলে যায়। এর কারণ নিলয়ের মতো সাইকো একজন মাস্তান নীলার আশেপাশে কাউকে সহ্য করতে পারে না। রুদ্রকে নিয়ে পড়ে নীলা পুলিশের কাছে গেলেও নিলয়ের নাম শুনে পুলিশরা নীলাদেরকেই বের করে দেয় থানা থেকে। কারণ পুলিশরা বেশ ভালো মতোই জানে নিলয় খেপে গেলে সোজা উপরে, সাথে সে নয় তার পরিবার সবাইকেই সে মেরে দেবে। কোনো রকম হাত কাঁপে না নিলয়ের। কিছু বলো না নীলা, আজ আমাকে বলতে দাও। তুমি জানো নীলা, আমি কবে থেকে তোমার এই চোখ দুটোর প্রেমে পড়েছি? তোমার চোখে অন্যরকম একটা মায়া আছে যা আমাকে তোমার প্রতি টানে, যার কারণে সে মায়ায় জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমি তোমায়। নীলা কিছু বলতে যাবে তখনই নিলয় নীলার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলে। কথাটা শেষ করে না নিলয় নীলাকে অবাক করে দিয়ে হঠাৎ নিলয় নীলার ঠোঁটে কিস করে বসে। বেশ কিছু সময় নিলয় নীলার ঠোঁটে কিস করতে থাকে। নীলা কেঁপে উঠতে থাকে, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে নীলার। নীলাকে এই প্রথম কোনো পুরুষ এভাবে স্পর্শ করলো। দুজনার শরীরে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো। নীলা জানে না তা কি শিহরণ ছিল নাকি রাগের প্রভাব। 2 মিনিট এভাবে থাকার পর নিলয় ছেড়ে দেয়। নীলা হাঁপাতে থাকে। নীলা মুচকি হাসে। এতক্ষণে নিলয়ের হাতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। এদিকে নীলা নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এমন কিছু হবে নীলা তা স্বপ্নেও ভাবেনি। কেমন একটা ঘুরের মধ্যে পড়ে গেল ও। একটা কিসি এমন অনুভূতি নীলা কল্পনা করেনি। নীলা স্পষ্ট নীলার চোখে সেই পাগলাটে অনুভূতির রং পেয়ে আরো বেশি করে হাসতে লাগলো। পরক্ষণে নীলা এইসব থেকে বেরিয়ে নিলয়ের দিকে নীলা রাগীর দৃষ্টিতে তাকায়। নীলার চেয়ার টেনে নীলার সামনে বসে মুচকি হাসতে থাকে। নীলা নিজেকে সামলে নিয়ে প্রায় চিৎকার করে বলে, আপনি আমাকে কিস করলেন কেন? আপনার কোনো অধিকারই নেই আমাকে ছোঁয়ার। এটাই কি আপনার ভালোবাসার প্রমাণ? নীলা কিছুক্ষণ মুচকি এসে আবার বসা থেকে উঠে দাঁড়ায়। পাগলা টাইপ একটা লুক দিয়ে নীলার দিকে চেয়ে থাকে। নীলা ওঝরে কাটতে ব্যস্ত। নীলা কাছে যেয়ে নীলার বাঁধন খুলে দেয়। আলতো করে নীলার হাত ধরেও নীলার ছটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। নিলয় আবারও কান্না করতে থাকে। কান্না করতে করতে নিলয় বলে, তুমি বিশ্বাস করো নীলা, আমি তোমাকে ভালোবাসি। তাই তোমার কাছে আমি যখন গিয়েছি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তোমার ওই আকর্ষণীয় ঠোঁটে কখন যে হারিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি। বিশ্বাস? কিসের বিশ্বাস? যে অন্যকে মারতে থামে না, কোনো মেয়ের গায়ে হাত দিতেও ছাড়ে না, কোনো অধিকার ছাড়াই যে এমন কিছু করতে পারে, তাকে কি করে বিশ্বাস করব? আপনি তো আমার সাথে জোর করে অনেক কিছুই করতে পারেন। নীলা কাঁদছে। নিলয় ওর দিকে এগিয়ে যায়। চোখের পানিগুলো মুছে দিতে নিলয় নীলার
গালে হাত দিতেই নীলা এক টানে হাত সরিয়ে দেয়। তারপর নিজেকে আর নিয়ন্ত্রণ না করতে পেরে নিলয়ের গালে অনেকগুলো চড় বসিয়ে দেয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পরপর আরো কয়েকটা চর নীলা নিলয়ের গালে বসিয়ে দিল। নিলয় নীলাকে আটকাতে পারত, কিন্তু সে নীলাকে থামায়নি, বরং শান্ত ছেলের মতো নীলার দেওয়া চরগুলো সে উপভোগ করছে। চর দেওয়া শেষে নীলা ক্লান্ত হয়ে থেমে যায়। নীলা উচ্চস্বরে হেসে ওঠে। নীলা নিলয়ের হাসি দেখে অবাক হয়। এমন পাগল ছেলে সে কোনোদিন দেখেনি। নীলা বলে, আমি আপনাকে ভালোবাসি না, কারণটা আপনিও জানেন। আপনি এই শহরের একটা মাস্তান, তাও আপনি একটা সাইকো। মানুষকে মারতে আপনার হাত কাঁপে না। আমার জীবনটা কেন নষ্ট করেছেন, কেন? আমি তোমাকে ভালোবাসি নীলা, নিজের থেকেও বেশি। কিন্তু আমি এক স্বার্থপর প্রেমিক, তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করেছি। কি করব বলো? সবাই তো এক না, সবাই চায় তার কাছের মানুষটাকে সুখী দেখতে, সে অন্যের কাছে গেলেও। আর আমি চাই কেবল তোমাকে আমার করে নিতে। তা সে তুমি না মেনে নিলেও আমি স্বার্থহীন হতে পারি না, আর না তোমাকে অন্য কারো হতে দেখতে পারি। তাই তো তোমাকে নিজের করার জন্য এইসব করেছি। দয়া করে আমাকে একবার বোঝার চেষ্টা করো। ঘৃণা নয়, ভালোবাসার চেষ্টা করো। তবে বুঝতে পারবে তুমি আমাকে যতটা খারাপ পাবো ততটাও আমি খারাপ না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না, কখনোই না। নীলা চেয়ারে গিয়ে বসে সিগারেট জ্বালায়, চিৎকার দিয়ে বলে ওঠে, মাসুম, ওকে নিয়ে আয়। মাসুম সাথে সাথে মেহেদিকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। নীলা মেহেন্দির দিকে হা হয়ে তাকায়। নীলার থেকে কম স্মার্ট নাও, সব দিক দিয়ে মেহেন্দি পারফেক্ট। শহরের নামী ব্যবসা প্রতিষ্ঠান ওদের, বাবাও এবার শহরের মেয়র হতে যাচ্ছে। তবু নীলয় এত বড় সাহস করে মেহেন্দিকে তুলে নিয়ে এসেছে ভাবতেই নীলা অবাক হচ্ছে। মেহেন্দিকে নীলয়ের সামনে রেখে মাসুম চলে যায়। মেহেন্দি হাঁটু মুড়ে বসে নীলার দিকে একবার তাকিয়ে নীলয়কে বলে। নীলা উচ্চস্বরে আবারও হেসে ওঠে। বসা থেকে উঠে সারা ঘর পাগলের মতো ছোটাছুটি করে আর হাসতে থাকে। একবার নিজের গালে চড় মেরে নিজে হেসে দিয়ে মেহেদির দিকে আগায়, আবার দৌড়ে এদিক সেদিক ঘুরতে থাকে। নীলার মেহেন্দি এই পাগলের পাগলামি দেখে ভয় পেয়ে চেয়ে আছে। নীলা হাসতে হাসতেই বলে, তোকে এমনিতে মেরে দিতাম, কিন্তু তোর এই কথাগুলোর জন্য তোকে ছেড়ে দিচ্ছি। যা, চলে যা, দেখি তুই কেমন ফিন্স। তোর রাজকুমারীকে কি করে আমার ক্রেজ থেকে মুক্ত করতে পারিস। যা মাসুম, ওকে নিয়ে যা আমার সামনে থেকে, সোজা বাসায় দিয়ে আসবি। মাসুম এসে মেহেদিকে নিয়ে চলে যায়। নীলা অবাক হয়েই এসব দেখছে। নীলা নিলয়কে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। নিলয় তাকে ভালোবাসলেও নীলা তাকে মোটেও ভালোবাসে না, আর নিলয় তা শুনবে না। সে নীলাকে তার করেই ছাড়বে। নীলা, একটু পর তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে নিও। কাল সকালে তোমাকে তোমার বাড়িতে পৌঁছিয়ে দিব। আমি খাবো না। নীলা, মাথাটা গরম করিও না। আমি কিন্তু তোমার মা বাবাকে তুলে এনেও মেরে ফেলতে পারি। আশা করি তুমি সেটা চাও না। নিলয় নীলার সব বাঁধন মুক্ত করে দিয়ে চলে গেল। নীলা বিছানায় এসে বসে। নীলার প্রচন্ড রকম রাগ হতে শুরু করেছে। সবচাইতে সে নিলয়কে ঘৃণা করে। নিলয় যে তাকে ভালোবাসে সে এটা বিশ্বাস করে না। নীলা কিছু সময় পর দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেখে। 10 কি 12 বছরের একটা মেয়ে হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করে। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলে, ভাবি, আমি রিমা। নিলয় ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আসতে বললো। ভাবি? কে তোমার ভাবি? কেন, তুমি নিলয় ভাইয়ের বউ তো, তাহলে তো আমার ভাবি হও। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো কালেরই ভাবি না, তাই দয়া করে আমাকে এসব ভাবি টাবি ডাকতে আসবে না। আর তোমার ভাইয়ের সাথে এখনও আমার বিয়েটা হয়নি, আর না কখনো হবে, তাই এসব বাদ দাও। হওনি তো হবে তো। ভাইয়া তোমাকে ভালোবাসে, মানে তুমি ভাইয়ার বউ। তোমাকে ভাইয়ার থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। যখন হবে তখন দেখা যাবে। তুমি যাও আমার সামনে থেকে। না, আগে খেয়ে নিতে হবে। নীলা আর কিছু বলে না। সে চুপচাপ রাগটাকে দমিয়ে রেখে খেয়ে নেয়। তাছাড়া তার কিছু করারও নেই। রিমা চলে যায়। নীলা অনেকক্ষণ পায়চারি করে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
রিমা চলে গেল। আমি না খেয়ে শুয়ে পড়েছি, ঘুম আসছে না। হঠাৎ দেখি একটা ল্যাপটপ। আমি উঠেই তাড়াতাড়ি আমার এফবি আইডিতে ঢুকলাম আর মিতুকে একটা মেসেজ করলাম। সকালে ঘুম ভাঙার পর মাসুম এসে নীলাকে তার বাড়িতে রেখে আসে। নীলাকে দেখে তার মা জড়িয়ে ধরে, নীলাও তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলার মা বলে, তুই ঠিক আছিস তো মা? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি মা। সে শুধু আমার বিয়েটা ভাঙার জন্য এসব করেছে, আমার ক্ষতি সে করেনি। যাক, বাঁচছিলাম। এইদিকে মেহেদিও নিখোঁজ, কে জানে সে কোথায় আছে। মেহেদিও এখন বাড়িতে। নিলয় আমাকে আর মেহেদিকে একসাথে তুলে নিয়ে গিয়েছিল। কি বলিস এসব? আচ্ছা বাদ দে, তুই ঠিক আছিস এটাই তো অনেক বড় ব্যাপার। যা ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। নীলয় বাড়ি থেকে বের হয়। সাথে সাথে কয়েক গাড়ি পুলিশ নীলয়ের সামনে এসে দাঁড়ায়। নীলয়ের পেছনে অর্ক, মাসুম, আশরাফ আর সিয়াম এসে দাঁড়ায়। নীলয় একবার ঘাড়ে ব্যায়াম করে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের দিকে তাকায়। অর্ক, মাসুম, সিয়াম, আশরাফ সবাই জানে নীলয় যখন সাইকোভূত মাথায় চাপে তখনই সে এমন করে। পাগলামো শুরু করার আগে নীলয় একদম চুপ থাকে। তাই পাশ থেকে অর্ক বলে, কি ব্যাপার স্যার আপনারা? দেখো অর্ক, তোমাদের জন্য এমনি প্রশাসন থেকে খুব চাপ, তার উপর মেয়রের ছেলেকে তুলে এনে ভালো করনি করেছো ঠিক আছে, কিন্তু যেভাবে পিটিয়েছো তাতে করে বেচারি বাঁচবে কিনা সন্দেহ। ওকে মেরে ফেলিনি, এটাই তো বড় কিছু। তোমাদের সবাইকে থানায় যেতে হবে। কেন? আহ, ওরা নয়, আমি যাব, চলুন। নীলয় পুলিশের গাড়িতে করে থানার দিকে যায়। নিলয় লোকেরা সবাই খুব ভালো করেই জানে যে নিলয় 30 মিনিটের মধ্যেই চলে আসবে, তবে তাদেরও কাজ আছে খুব। নীলা ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই মিম, শিলা, তন্নি হুড়মুড় করে ওর ঘরের মধ্যে প্রবেশ করে। সবাই নীলার ক্লোজ বান্ধবী। নীলাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ওরাও সেখান ছিল। তাই যখন নীলার মা ওদের সবাইকে নীলার ফিরে আসার খবরটা দেয় তখনই এরা চলে আসে। নীলার কথা কোনো জবাব ওরা দেয় না। নীলার খুব কাছের বান্ধবী মিমের দিকে তাকায় নীলা। সবার চোখে মুখে এক প্রকার অবাকতা লেগে আছে। নীলা কিছু বলতে যাবে তখনই মিম বলে, তুই নিলয় ভাইয়াকে ভালোবাসিস, আগে আমাদের কেন বলিস নাই? মানে? কিসের মানে? আমাদের সামনে খুব তো নিলয়কে ঘৃণা দেখাতি, তাহলে এখন তলে তলে এত কিছু? দেখ, তোদের কথা একবারও বুঝতে পারছি না। কি হয়েছে বল? কি হয়েছে সেটা তুই আমাদের বলবি? নিজেই ওনার পোস্টে ভালোবাসি লিখে কমেন্ট করেছিস, আমরা কি দেখিনি? ওই তোরা সামনে থেকে যা। কি বলছিস? তোদের কথার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। ও তাই, দাঁড়া। মিম ফোন বের করে ফেসবুকে লগ ইন করে একটা পোস্ট বের করে নীলার সামনে ফোন ধরে নীলার পোস্ট পড়তে থাকে। অবশেষে নীলা আমার বউ হয়ে গেল। সে আমাকে এত ভালোবাসতো জানতামই না। তারপরে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস আর কমেন্টে নীলা রহমান আইডি থেকে লেখা, ভালোবাসি নিলয় তোমাকে। এসব দেখে নীলাও অবাক হয়, কারণ নিলয়কে নীলা কখনোই ভালোবাসেনি, আর বাসবেও কিনা সন্দেহ। তবে এরকম একটা কিছু দেখেই নীলার চোখ যে ছানা বড়া। বান্ধবীরা ঠিকই বুঝে গিয়েছে নিলয় থানাতে একটি চেয়ারে বসে আছে। অফিসার তারিন আহমেদ এর আগে নিলয়কে 5 বার লক কাপে প্রবেশ করিয়েছে। প্রবেশ করানোর ঠিক 10 মিনিট পরই ফোন আসে আর তাকে ছেড়ে দিতে হয়। আর অবাক করা বিষয় ঘটে তরিনের কাছে, তা হলো বড় বড় অফিসারেরই নিলয়কে ধরার জন্য চাপ দেয়, আর তারিন তখন নিলয়কে ছাড়ানোর জন্য ফোনে অর্ডার করে। এই জন্যই নিলয়কে আর ভিতরে প্রবেশ করাচ্ছে না। তারিন একবার কৌতূহলী হয়ে সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করেছিল, কেন তাকে ছেড়ে দিতে আপনারাই অর্ডার করেন? সিনিয়র অফিসাররাও বলে, যারা কেস করেছিল তারাই কেস তুলে নিতে বলে, তাই আমরাও তো নিরপরাধ কাউকে জেলে রাখতে পারি না। স্যার আপনি এখানে? তারিন মনে মনে এসব ভাবছে। মাঝে মাঝে নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। নিলয়ের সাথে সে কোনো কথা বলেনি, কারণ পাগলদের সাথে কথা বললে কখন যে রেগে কি অঘটন ঘটে কে জানে।
নিলয় বসে বসে একের পর এক সিগারেট টেনেই চলেছে। থানার মধ্যে সিগারেটের বিদঘুটে গন্ধ চারপাশে কেমন অসহ্য করে তুলেছে। তারিন নিলয়ের দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছে। ঠিক তখনই কয়েকজন লোক থানার মধ্যে প্রবেশ করে। তারিন সেদিকে তাকিয়ে থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে সালাম করে, কারণ যিনি প্রবেশ করেছে তিনি এই শহরের মেয়র মিস্টার মাহফুজ চৌধুরী, আর তার পেছনে অনেক নেতা আর সিনিয়র পুলিশেরাও। সে কোথায়? ওই যে। মাহফুজ চৌধুরী ঘুরে তাকায় পাশের দিকে, দেখে একটা ছেলে চোখ বন্ধ করে সিগারেট টেনে যাচ্ছে। গায়ে সাদা গেঞ্জি, গেঞ্জির সামনে ভূতের ছবি অঙ্কন করা, কপালে রুমাল বাঁধা, চোখের ভ্রুতে রিং পরা, খোঁচা খোঁচা দাড়ি স্টাইলে কাটা, পরনে 3/4 প্যান্ট আর সাদা ক্যান। মাহফুজ রহমান জোরে হেঁটে বসে থাকা নিলয়ের গেঞ্জির কলারটা ধরে। নিলয় চোখ বন্ধ থাকায় খানিকটা থতমত হয়ে যায়। চোখ খুলে তাকাতেই দেখে মাহফুজ তার গেঞ্জি ধরে টানছে আর বলছে, শালা কুত্তার বাচ্চা, বাচ্চা, তোকে এখানেই মেরে রেখে দেব। কি ভাবিস তুই নিজেকে? কি মনে করিস? হ্যাঁ, তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেলি, তাকে পেটালি, ভাবছিস বেঁচে যাবি? তোকে তো আমি থানাতেই মেরে রেখে দেব, কুত্তার বাচ্চা। নিলয়ের গাল থেকে সিগারেট অনেকটা সময় হলো পড়ে গিয়েছে। নিলয় মাহফুজ সাহেবের হাত। নিলয়ের দিকে সবাই হা হয়েই তাকিয়ে আছে। পুলিশ অফিসার তারিন ভেবেছিল নিলয় এবার আর ছাড়া পাবে না, কিন্তু নিলয়ের হাব ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। সবার সামনে যখন শহরের টাকাওয়ালা মেয়র মাহফুজ সাহেব নিলয়কে এতগুলো গালি দিল, নিলয় তার কোনো প্রতিক্রিয়া দেখায়নি। নিলয় সিগারেটের কয়েকটা টান দিয়ে মাহফুজ সাহেবের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, শুধু আপনার ছেলে না, এখানে সবাইকে আমি মেরে ফেলবো। শালামা, তোকে আমি এখানেই মারবো। মাহফুজ সাহেব নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয়ের উপরের ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হতে থাকে। সবাই কম বেশি মাহফুজ সাহেবকে বাধা দিতে থাকে। নিলয় মুচকে হাসতে থাকে। মাহফুজ বলে, দেখি তোকে কে ছাড়ায় এবার, তোর উপরে কে আছে দেখে নেব। নিলয় কারো আন্ডারে চলে না, নিলয়কে আটকে রাখা যায় না। কেউ আমাকে ছাড়াতে আসবে না, বরং আপনি নিজেই আমাকে ছাড়বেন। তোকে তো আমি। কথাটা শেষ করতে পারেনি মাহফুজ সাহেব। ওনার কোটের বুক পকেটে থাকা ফোনটা বেজে উঠল। উনি রিসিভ করেন। ওপাশ থেকে বলে, নেই মানে কি? বলো কি? স্যার, আপনার ছেলে মেহেদি হসপিটালে নেই, কয়েকজন ছেলে এসে তাকে তুলে নিয়ে গেছে। নিলয় হাসতে থাকে। মাহফুজ সাহেব নিলয়ের দিকে তাকায়। উনি ঠিকই বুঝে গিয়েছে এটা কে করেছে। নিলয় চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ায়। বড় রকমের একটা হাই তুলে মাহফুজ সাহেবের দিকে এগিয়ে এসে বলে, নিলয় কিছু পারুক বা না পারুক, মাস্তানিটা বেশ ভালো পারে। আমার সাথে ঠান্ডা মাথায় খেলতে আসবে। রাফিয়ান জগতে যত বেশি ঠান্ডা হয়ে চলবেন ততই বেশি মজা, বুঝছেন স্যার? তোকে তো আমি দেখে আমাকে তো কতজনে দেখে নিল, আপনিও দেখুন। আর হ্যাঁ, চটটা তোলা থাকলো। মাহফুজ সাহেবের কোটের কলার নেড়ে দিয়ে নিলয় থানা থেকে বের হতে থাকে। তারিন মাহফুজ সাহেব তো চিৎকার করে বলতে থাকে, স্যারও তো চলে যাচ্ছে, আমি কি তাকে আটকাবো? মাহফুজ সাহেব কোনো কথা বলে না। নিলয়ের বসার চেয়ারটা হাতে নিয়ে জোরে আছাড় মারে, তারপর থানা থেকে বের হয়। কিছুক্ষণ পর মেহেদিকেও আগের জায়গাতে রেখে আসে মাসুম, অর্ক, সিয়াম আর আশরাফেরা। এতদিন যা শুনেছি তাই সত্যি হলো? কি শুনেছিস? তোর আর নিলয় ভাইয়ের সম্পর্ক চলছিল, আর এখন তো বিয়ে করে প্রমাণ করেই দিলি ঘটনা সত্যি। তুই যে ভাব দেখাতি, মনে হতো নিলয় ভাইয়ারে তুই সহ্যই করতে পারতি না, আর এখন তো ভালোই লাগলো। তবে বিয়ের দাওয়াতটা দিলেই পারতি। নীলা চুপ হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে তার সবকিছু গুলিয়ে যাচ্ছে। সে সবাইকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এইদিকে নিলয় ফিরে আস সবের অনেক খুশি। নিলয় সোজা বাড়িতে এসে মাসুমকে ডাকে। তোকে যে নীলার মতো করে ফেক আইডি খুলে কমেন্ট করতে বলেছি, সেটা করেছিস? ভাইয়া, করেছি। নীলা বিছানায় বসে কান্না করছে। নিলয় তাকে তুলে নিয়ে যাওয়াতে বিয়েটা এমনিতেই ভেঙে গেছে। তবে কেন নিলয় এমন করলো সেটা নীলা ভাবতেই পারছে না। দরজা খুলে নীলার মা ভেতরে প্রবেশ করে। নীলা তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। নীলা মা বলে, মেহেদির বাবা তোর বাবাকে কল করে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে, সাথে এও বলেছে তুই নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস।
আর মেহেদি তোর কারণেই হসপিটালে। নীলা ওর মায়ের দিকে তাকায়। কখন যে নীলার মা নিকিতা বেগম কান্না করে দিয়েছে নীলা খেয়ালই করেনি। সব কিছু জন্য দায়ী ওই সাইকো নীলা। নিকিতা বেগম আবার বললেন, এই প্রথম তোর বাবাকে এতটা অপমানের শিকার হতে হলো। নীলা কিছু বলতে যেও পারে না। এইদিকে নীলাকেও নিকিতা বেগম কিচ্ছু বলতে পারছে না, কারণ নীলা তো আর ইচ্ছে করে পালাই যায়নি। নিলয় তো সব করেছে। আর এর আগেও নীলাকে রাস্তাঘাটে জ্বালাতো নিলয়। সেসব নীলা বাড়িতে এসে বলতো। নিকিতা বেগম উঠে চলে যায়। নীলা আবারও কান্না করে। নিজের তো সম্মান গেছে, সাথে পরিবারের কোনো সম্মানই আর নেই। আর এসব কিছু হয়েছে শুধু ওই খারাপ পাগলাটার জন্য। নীলা কখনোই তাকে কোনোদিন ক্ষমা করবে না। নীলা এক মনে কাল থেকে আজ অবধি সব কিছু ভেবে নিল। ওর বাবার অপমানটা সে সহ্য করতে পারছে না। তাই নীলা হুট করে সিদ্ধান্ত নিল নিজেকে সে মেরে ফেলবে, কারণ নিজের জন্যই এত কিছু হয়েছে। যদি আমি না থাকি তাহলে পরে আর এমন কিছু হবে না। নীলা বিছানার থেকে উঠে চুপিসারে নিকিতা বেগমের ঘরে যে অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে আসে নীলা। দরজা ভেতর থেকে ভালো মতো আটকে অনেকগুলো ঘুমের ওষুধ পরপর খেয়ে নিল। বিছানায় বসে নিলয়কে কল করলো নীলা। নীলা সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলার ফোন। অনেকটা অবাক হয়, কারণ নীলা সচরাচর নিলয়কে কখনো কল দেয়নি। নিলয়ের সাথে সাথে রিসিভ করে বলে, নীলা, তুমি আমাকে ফোন দিয়েছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জীবনে প্রথম ও শেষবারের মতো ফোন দিলাম। কি ভেবেছিলেন আমি আপনার হাতে পুতুল, যখন যেভাবে খুশি চালাবেন আর আমি চলবো? আমার জীবনটা শেষ করেও শান্তি হয়নি। এখন আমার পরিবারটা শেষ করার জন্য লেগেছেন। এই সব কিছুর জন্য তো আমি দায়ী, তাই না? আমি না থাকলে তো আর এসব কিছুই হতো না, আর ভবিষ্যতেও কিছুই হবে না। এসব কি বলছো তুমি? আমি তো... আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আমি বেঁচে থাকলেই যত ঝামেলা, মরে গেলে তো আর হবে না। আমার সুন্দর জীবনটা আপনি নষ্ট করলেন। কত আশা ছিল, সব আজ শেষ। আপনি যা করেছেন তারপর তো আমার আর কিছুই বাকি রইল না। শুধু আপনার জন্য আজ আমার বাবাকে মানুষ এতগুলো কথা শুনিয়েছে, বলেছে আমার পুরো পরিবারই নাকি খারাপ। আর এসব কিছু তো আপনি আমার জন্য করেছেন, তাই না? আজকের পর থেকে আর আমার পরিবারকে অপমানিত হতে হবে না। সব কিছুর মূল তো আমি, তাই স্থায়ী একটা সমাধানের ব্যবস্থাও আমি নিজেই বের করেছি। যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু ব্যাপার না, আর দেরি করব না। কী সব বলছো? আর এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? কণ্ঠ এমন লাগছে কেন? স্থায়ী সমাধান বের করেছি, আর আমার কিছুই হয়নি। এতদিন ঠিক ছিলাম না আমি, এখন ঠিক আছি। একটা অনুরোধ করার জন্য ফোন দিয়েছি। যদিও জানি কাজ হবে না, তবুও শেষ ইচ্ছা বলতে পারেন। আমার অবর্তমানে দয়া করে আমার পরিবারটাকে আর জ্বালাবেন না। মেহেদি বা তাদের পরিবারকেও জ্বালাবেন না। তাদের তো কোনো দোষ নেই, দোষ তো আমার, কারণ আমি এই পৃথিবীতে এখনও রয়েছি। তবে চিন্তা করবেন না, আর কিছুক্ষণ মাত্র, তারপর সব ঝামেলা শেষ। নীলা বেশ উৎকণ্ঠা নিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হয়। সাথে মাসুম, সিয়াম, আশরাফ আর অর্কও থাকে। নীলয় ফোনে নীলাকে উত্তেজিত হয়ে বলতে থাকে, নীলা, কি হয়েছে? তোমার কণ্ঠ এমন কেন লাগছে? আর কী সব বলছো তুমি নীলা? এ কথা বলছো না কেন নীলা? নীলা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নীলা ফোনটা টেবিলে রেখে বিছানায় আসতে কেমন যেন অন্ধকার হতে থাকে। সব মাথা খুব ব্যথা করতে থাকে। চোখ মেলে তাকাতে পারছে না। তারপর আর মনে নেই কিছু ওর। ভাই দেখুন, ভাবির জ্ঞান ফিরেছে। যে লোকটার হাত থেকে নীলা মুক্তি পাবার জন্য নিজের জীবনটা ত্যাগ করতে যাচ্ছিল, চোখ খোলার পর তাকে দেখে নীলা অনেকখানি অবাক হয়। নার্স নীলাকে চোখ মেলা অবস্থায় প্রথম দেখলো আর খুব খুশি হয়েই বলে উঠল। নীলা কাগজটা নার্সের হাতে দিয়ে প্রায় চিৎকার দিয়ে নীলার দিকে তাকায়। নীলা নিলয়ের হাবভাব দেখে অবাক চোখে তাকায়। নিলয় একবার নীলার দিকে তাকায়, আরেকবার রুমের চারপাশ কেমন ছোটাছুটি করে, আবার দৌড়ে নীলার দিকে ফিরে আসে। নার্সও নীলার
নিলয়ের এমন কাণ্ড দেখে হা হয়েই তাকিয়ে আছে। নিলয় যে পাগল তাতে কারো সন্দেহ নেই। বেশ কিছু সময় নিলয় পাগলাম আচরণ করে খুব স্বাভাবিক হয়ে নীলাকে বলে, এখন তোমার কেমন লাগছে? এ মেয়ে, তুমি এমন একটা কাজ কি করে করলে? তুমি অসুস্থ তাই বেঁচে গেলে, নয়তো একটা চর মেরে পরে কথা বলতাম। মরে যাওয়ার খুব শখ তোমার, তাই না? জীবনে যদি কোনোদিন এমন কিছু করেছ, সত্যি সত্যি সেদিন তোমাকে মেরে আমিও মরব। কি ভেবেছিলে এত সহজে তুমি আমার হাত থেকে মুক্তি পাবে? ভুল। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকেও বেঁচে থাকতে হবে। আর আমার মৃত্যুর পর সে অন্য কথা। বললে না তো এখন কেমন লাগছে তোমার? কি ব্যাপার, কথা বলছো না কেন? নীলা গড়গড় করে কথাগুলো বলতে থাকে। নীলা প্রচন্ড বিরক্তি নিয়ে নীলার দিকে তাকায়। নীলা কোনো প্রকার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে, সিস্টার, আমার বাবা মা কেউ আসেনি? তারা কোথায়? তারা বাহিরে আছে। নার্স, আগে ডাক্তার সায়ানকে এই খবরটা দেন আর তাকে বলুন একবার এসে সবটা দেখতে। সব যদি ঠিক থাকে তাহলে বাইরে যারা আছে তাদেরকে ভিতরে নিয়ে আসবেন। আচ্ছা ভাই, আপনি ভাবির পাশে বসুন, আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে আসছি। নার্স চলে গেল। নীলা সরাসরি নীলার দিকে তাকালো। নীলা সাথে সাথে চোখ সরিয়ে নিল। নীলয় আরো কাছে সরে এসে নীলাকে দেখতে। নীলা চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকে। একটু পর ডক্টর এসে দেখার শুনে বলে, এখন কেমন লাগছে? জি ভালো। বিয়ের একদিন না যেতেই নিলয়ের উপর কি বিষয়ে আপনারা তো রাগ হলো যে রাগের বশে নিজেকেই শেষ করতে যাচ্ছিলেন? আপনি জানেন এই একদিন আপনার স্বামী আপনার কাছ থেকে 1 মিনিটের জন্যেও সরেনি। পুরোটা রাত জুড়ে আপনার পাশে পায়চারি করেছে। কতবার যে আমাকে ডেকেছে, এনে বলেছে। দেখুন না ডাক্তার, ও চোখ খুলবে কখন? ভালো আছে কি না? এত ভালোবাসে আপনার স্বামী আপনাকে? আমার স্বামী? জি, মিস্টার নিলয় যে আপনাকে কতটা ভালোবাসে তা ওনাকে দেখে বুঝেছি। আচ্ছা, পরে এসব কথা বলা যাবে, এখন রেস্ট নিন। ডক্টর, আমার বাবা মা? নার্স, ওনাদের বলো এখন ভেতরে আসতে পারেন। আর নিলয় সাহেব, এবার আপনিও একটু চিন্তামুক্ত হন। এখন ভয়ের আর কিছুই নেই। আর চাইলে কাল বাসায় নিয়ে যেতে পারেন। নীলা চুপ হয়ে বসে থাকে নীলার দিকে তাকিয়ে। নীলা একবার আর চোখে নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ডক্টর চলে যাবে তখনই নিলয় বলে, সরি ডাক্তার, তখন ওইভাবে আপনার সাথে কথা বলার জন্য। আসলে আমার মাথা ঠিক ছিল না তাই। আরে এসবের দরকার নেই, আমি বুঝতে পারছি তখন আপনার মনের উপর দিয়ে কি যাচ্ছিল। তবে ওনার দিকে একটু খেয়াল রাখবেন। উনি মনে হয় কোনো বিষয়ে একটু বেশি হতাশায় ভুগছে। জি ডাক্তার, ধন্যবাদ। নীলা আর কিছু না বলে ডক্টরের সাথে বের হয়ে যায়। নীলার মা বাবা, বান্ধবী, নানা নানু, অনেক আত্মীয় কেবিনে ঢুকে। নীলা বের হয়ে আসতে ফোন বেজে ওঠে। সাকিব ভাইয়ের ফোন। বলো ভাই। কেন? আচ্ছা ঠিক আছে। সাকিব ভাই, তুমি জানো না এই নিলয় শুধু বুলেট নিয়ে খেলে না, পাগল হলো মাইন্ড গেম খেলাটা আমার নেশা। কিন্তু বুঝতে পারছি না তুমি কেন তোমার বোনকে আমার সাথে এভাবে জড়িয়ে দিলে। কারণ ওর সাথে ভালোবাসার অভিনয় করতে যে সত্যিকারে ভালোবেসে ফেলেছি। নীলা ফোনটা কেটে দেয়। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়েও। ছোট থেকেই নির্লয়কে সবার ব্যবহার করেছে, তাকে কেউ ভালোবাসেনি। মাথাটা রাগের কারণে বিগড়ে গিয়েছে ছোটবেলাতে। তখন থেকে সে ছন্ন ছাড়া, তাই অন্যের ব্যবহার্য কাজে নিলয় এগিয়ে। আর এখানে তো সম্পর্কটাই নিলয়কে ব্যবহার করতে নিয়ে আসা হয়েছে। সাকিব ভাই জানে নিলয় একটা টপ লেভেলের মাস্তান, তবু কেন সে তার বোনকে এভাবে ওর হাতে তুলে দিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে নিলয়ের। অবশ্য মনের অনুভূতিগুলো সে অনেক আগেই নেহা নামের কাউকে দিয়েছিল, তবুও নীলাকে দেখার পর কেমন যেন হয়ে যায় নিলয়।
মা বাবা সবাই নীলাকে দেখতে ভিতরে প্রবেশ করে। নীলা বেডে শুয়ে দরজার দিকে মুখ করে থাকে। নিকিতা বেগম দৌড়ে নীলাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নীলাও কেঁদে দেয়। সবাই নীলাকে দেখে কান্না করে। কাঁদতে কাঁদতে নিকিতা বেগম বলে, কেন আমাদের এত বড় শাস্তি দিতে যাচ্ছিলি মা? আর কিভাবে তুই এমন একটা কাজ করার কথা চিন্তা করেছিলি? একবার ভেবে দেখেছিস তো কিছু হলে আমাদের কি হতো? আর যদি কোনো দিন এমন কিছু করার কথা ভাবিস তবে খুব খারাপ হয়ে যাবে। আমি তোরে কোনোদিন ক্ষমা করব না। সরি বাবা, আসলে আমার জন্য তোমাদের এত অপমানিত হতে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আরো অনেকটা সময় সবাই নীলাকে নানাভাবে আদর ভালোবাসামূলক অনেক কথা বলল। একসময় নার্স এসে সবাইকে চলে যেতে বলে, কেবল নিকিতা বেগম থেকে যায়। নীলা তার মাকে বলে, মা, এই খারাপ লোকটা এখানে কিভাবে, আর ওনাকে কে বলেছে এসব? উনি কেন আমার পাশে বসেছিল? মা, ডাক্তার আমার কেন বলছে উনি আমার স্বামী? কি হলো মা, কথা বলছো না কেন? বলো। একটু সুস্থ হোক, তোকে সব বলছি। নীলার মাথায় হাত বুলাতে বুলাতে নিকিতা বেগম বলে, কাল নিলয় যখন বাসায় আসে তখন দরজা আমিই খুলেছিলাম। ওকে দেখে এতটাই রাগ হচ্ছিল, অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু নিলয় বারবার তোর সাথে দেখা করতে চাচ্ছিল। আমি তাকে আটকাই, কিন্তু সে বারবার বলছিল। আমরা কিছুতেই যখন ওকে তোর সাথে দেখা করতে দিচ্ছিলাম না, তখন সে পিস্তল বের করে তোর বাবার কপালে ধরে। তাই উপায় নাই দেখে আমরা সহ নিলয় তোর রুমের কাছে আসি। ভিতর থেকে তোর কোনো সাড়া পাচ্ছিলাম না, আর দরজাটাও বন্ধ। শেষমেশ নিলয় দরজা ভেঙে দেখে তুই অচেতন হয়ে বিছানায় পড়ে আছিস। নিকিতা বেগম একটু থামে। নীলা চুপচাপ ওর মায়ের কথাগুলো শুনতে থাকে। নিকিতা বেগম আবার বলতে থাকে, তোকে হাসপাতালে আনার পর ডাক্তার জানায়। নীলা তার মায়ের কথা শুনে অবাক চোখে তাকায়। যে ছেলের জন্য এত কিছু হলো, মা আজ সেই ছেলের পক্ষে কথা বলছে। নীলা তা মানতেই পারছে না। নীলা খানিকটা খেপা দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসে না ছাই, আমার আজকের এই অবস্থার জন্য ওই সেই দায়ী। তোমরা এত সহজে সব ভুলে গেলে। হসপিটালেও বলেছে আমি তার বউ। কিছুই ভুলিনি, তবে এ কথা সত্যি, ছেলেটা আসলেই তোকে খুব ভালোবাসে। এসব কথা আমার শুনতে ভালো লাগছে না মা, আমি একটু ঘুমাতে চাই। রাত 2টা ছুঁই ছুঁই। আষাঢ়ের বাড়ি ধারায় চারপাশ জনশূন্য। সাকিব সাহেব হালকা ড্রিঙ্কস করে বড় গোদাম টাইপ একটা হল ঘরে পায়চারি করছে। মাথার উপর হলদে 100 ওয়াটের বাল্ব জলজল করছে। ঠিক তখনই শুনতে পায় কলিং বেলের শব্দ। বুকটা থক করে ওঠে সাকিবের। পাশে থাকা অ্যাসিস্ট্যান্টকে ইশারায় দরজা খোলার জোরসড় তাগিদ দেয়। কামাল হোসেন দৌড়ে দরজা খুলে। সাকিব সাহেবও সেদিকে তাকিয়ে আছে। কালো রেইনকোট মুখে ঝোলানো অবস্থায় রাখা 5 জন ছেলে দাঁড়িয়ে, সাথে আরো একজন লোক দাঁড়িয়ে আছে। তার পুরো মুখে কালো কাপড় বাঁধা। ছেলেগুলো কোনো কথা না বলে ভিতরে প্রবেশ করে। তারপর একে একে গা থেকে সবাই কোটগুলো খুলে ফেললো। সাকিব সাহেব সবাইকে চেনে। সামনেরটা নিলয়, পাশের ছেলেগুলো নিলয়ের লোক। নিলয় যে একটা চেয়ারে বসে। তারপর অর্ককে বললে, ওকে সামনে বসা, মুখ থেকে কাপড়টা খুলে দেয়। অর্ক লোকটার মুখ থেকে কাপড়টা খুলে দেয়। সাকিব সাহেব অবাক চোখেই তাকিয়ে আছে সেদিকে, কারণ সব থেকে ক্ষমতাবান মেয়র হলেন মাহফুজ সাহেব। নামে মেয়র হলেও উনি আরো অনেক রকম কাজ করে, এর জন্য পুরো শহরটা তার নাম শুনেও থমকে যায়। আর সেই মাহফুজ সাহেবকে এরা তুলে এনেছে। ভাবতেই সাকিব ভাই কেমন যেন চুপ হয়ে যায়। ভাই, এই যে তোমার মাহফুজ সাহেব। তোরা আর সাকিব, তুই এখানে? দেখ সাকিব, তোকে সেদিন ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তুই তবু শুনলি না। তোকে পরের বার আর বোঝাবো না, সোজা। মাহফুজের কথা শুনে সাকিব জোরে হেসে দেয়। মাহফুজ সবার দিকে তাকায়। সাকিব কোমর থেকে পিস্তল বের করে মাহফুজ সাহেবের দিকে তাক করে ধরে। সাকিব নিলয়ের দিকে তাকায়। নিলয় মুচকি হেসে কোমর থেকে পিস্তল বের করে মাহফুজ সাহেবের দিকে ধরে ট্রিগারে চাপ দেয়। পরপর দুটো গুলি খুব কাছ থেকে বুকে ভ্যাট করে ওপাশে বের হয়ে চলে যায়। মুচকি হেসে নিলয় বলে, শত্রুদের কখনো বাঁচিয়ে রাখতে নেই।
যদি সে বেঁচে থাকে না হয় আপনাকে পিছন থেকে মারবে। কয়েকদিন পর নীলাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়, সাথে নিলয়ও আছে। কারণ নিলয় তাকে বাঁচিয়ে এখন এই বাড়িতে সবার কাছে ভালো ছেলে হয়ে গেছে। কিন্তু নীলা নিলয়কে একদম সহ্য করতে পারছে না। সারাক্ষণ চোখের সামনে নিলয়কে ঘুরঘুর করতে দেখে নীলা আরো রেগে যাচ্ছে। নীলা তার মাকে বলে, মা, এই লোক আমাদের বাসায় কি করে আর তাকে তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? মানে কি? যার জন্য আমার সুন্দর জীবনটাই শেষ বলা যায়, তাকে তোমাদের কিছুই বলার নেই? তোমরা কি বুঝতে পারো না আমি এই লোকটাকে সহ্য করতে পারি না? আসতে বল, ও বাসাতেই আছে। আর আজ তোর এই অবস্থার জন্য ও দায়ী মানলাম, কিন্তু আজ ওর জন্যই তুই বেঁচে আছিস, এটাও জেনে রাখিস। আর একটা কথা, এখন একমাত্র ওই পারে সব কিছু ঠিক করে দিতে। মানে কি? যে আমার সব কিছু শেষ করে দিয়েছে, এমনকি যার জন্য আমার চরিত্র নিয়েও মানুষ যা ইচ্ছে বলে যাচ্ছে, সে কিভাবে সব ঠিক করতে পারে মা? এখন ওই পারে সব কিছু ঠিক করতে। কারণ ও যদি এখন তোকে বিয়ে করে নেয় তবেই সবার মুখ বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, এখন তবে বাসায় এসব চলছে? তাই তো বলি, একটা গুন্ডা কিভাবে আমার কাছে সব সময় থাকার সাহস পাচ্ছে। তার মানে তোমরা এখন তাকে সত্যি জামাই স্বীকার করে নিয়েছো, তাই তো? কাল ওর মা আসবে আর বিয়ের ব্যাপারে সব কথা স্থির হবে। দেখ, ওই ছেলে হিসাবে খারাপ না, আর যাই করেছে তোকে খুব ভালোবেসে বলেই করেছে। নীলা কিছু বলতে যায়ও পারে না। যাকে নীলা একদমই সহ্য করতে পারে না, একটা মাস্তান সে, কারো প্রাণের মায়া সে করে না, আর তাকেই নীলার বিয়ে করতে হবে। নীলার গায়ে কেমন যেন কাটা দিতে থাকে। যে ছেলেটা নীলার শান্তিগুলো কেড়ে নিল, তাকেই বর হিসেবে মেনে নিতে সে কখনোই পারবে না। সকাল হয়েছে, অনেকটা সময় হলো। সারা রাত নীলা ঘুমায়নি। আজকে নিলয়ের মা আসবে নীলাকে দেখতে। নীলা যখন নিলয়ের বাড়িতে গিয়েছিল কিডন্যাপ হয়ে, তখন সে কাউকেই দেখেনি বাড়িতে, কেবল নিলয়ের লোকেরা ছাড়া। তাই নীলাকে ঘটা করে দেখতে আসছে তার মা। কাল রাত থেকে নীলা কিছু খায়নি। সকাল হয়েছে, অনেকটা সময় হলো, তবুও নীলা রুমের দরজা খুলেনি একবারও। নিকিতা বেগম বেশ কয়েকবার ডেকে গিয়েছে খাবারের জন্য, তবুও নীলা দরজা খুলেনি এবং কোনো কথা বলেনি। বিকেলে নিলয় আর তার মা নীলাদের বাড়িতে আসলো, আর এসেই জানতে পারে নীলা কাল রাত থেকে কিচ্ছু খায়নি। নীলা এসে দরজা ধাক্কাতে লাগলো। নীলা, দরজা খোলো। না, প্লিজ দরজা খোলো বলছি। আপনি চলে যান। তুমি যদি দরজা না খোলো, আমি কিন্তু দরজা ভেঙে ঘর ঢুকবো। নীলা বাধ্য হয়েই দরজা খুলে দিল। নীলা সূর্যা বিছানায় গিয়ে বসে, পেছনে নীলয় এসে পাশে চেয়ার টেনে বসে। তুমি নাকি কাল রাত থেকে কিছুই খাওনি, আর রুম থেকে নাকি বেরো হওনি। কে বলেছে এসব? আন্টি। তবে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আন্টিকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি আর কিছু জানতে চাই না। আন্টি খাবার পাঠাচ্ছে, খেয়ে নাও। 9টার পর মা এসেছে, তার কাছে যাও একবার। বিয়ের দিন ঠিক হয়ে গেছে? পরশু। এত দেরি কেন? আর বিয়েই বা কেন করছেন? এটা কেমন কথা? তোমাকে ভালোবাসছি তাই বিয়ে করছি। শুধু শুধু বিয়ে করার কি দরকার, যখন বিয়ে ছাড়াই সব পেতে পারেন জোর করে? মানে? কষ্ট করে বিয়ে না করে আমাকে রক্ষিতা করে রাখলেই তো পারেন। রক্ষিতা? তোমার মনে হচ্ছে আমি তোমাকে রক্ষিতা করে রাখতে চাই? আমাকে তোমার এমন মনে হচ্ছে? যদি রক্ষিতা করে রাখারই হতো, বিয়ে কেন করছি? সেটাই তো। বিয়ে করার কি দরকার? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি তো আপনার দাস। তাই যেভাবে ইচ্ছে আমাকে ব্যবহার করতে পারেন, তার জন্য বিয়ের মোহর লাগানোর কোনো দরকার নেই তো। এইসব কি বলছো তুমি? তোমার কি মনে হয় তোমার শরীরের প্রতি আমার লোভ? তা নয়তো কি মিস্টার নিলয়? চিন্তা করবেন না, আপনি ছেলে, তাই আপনার কোনো দোষ হবে না। যা দোষ সব তো আমার, কারণ আমি যে মেয়ে। আর সমাজে ইতিমধ্যেই আমি অনেক সম্মানিত হয়ে গেছি। নতুন করে আমার আর কিচ্ছু হবে না, তাই নিশ্চিন্তে আপনি আমাকে ব্যবহার করতেই পারেন। দয়া করে
তুমি চুপ করো নীলা, এসব আমি আর শুনতে পাচ্ছি না। এসব কথা বলতে তোমার কি একটু মুখে আটকাচ্ছে না? সত্য কথা বলতে খারাপ লাগবে কেন? আমাকে বিয়ে করার দরকার নেই, আমি তো এমনিতেই রাজি, আর আমার বাবা মাও রাজি। আসলে আমি তো এখন বোঝা, তাই কাঁধ থেকে সরাতে পারলেই তারা খুশি। আর আপনারও চিন্তা নেই, চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। চুপ করো নীলা, নয়তো আমি এমন কিছু করে ফেলবো যা তোমাকে কষ্ট দিবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরে আপনি তো দেখি মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, তবে আমি শুরু করি। এই নিন, দেখুন আমি কিন্তু কোনো লজ্জা পাচ্ছি না, আপনিও পাবেন না। এসব ব্যাপারে লজ্জা পেলে চলবে? শুরু করুন। নীলা কথাগুলো বলে গা থেকে ওড়নাটা সরিয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় বোবার মতো তাকিয়ে আছে নীলার মুখের দিকে। নীলা আবার বলে ওঠে, কি হলো, শুরু করুন। কেউ দেখবে না তো, আর আমি বলবো না কাউকে। কথাটা শেষ করার সাথে সাথে নীলা কষে নীলার গালে চড় বসিয়ে দেয়। নীলা মুখটা ঘোরাতেই আবারও একটা চড় দেয়। নীলা থপ করে বিছানায় বসে পড়ে, ফুপিয়ে কান্না করতে থাকে ও নীলয়ও কান্না করে দেয়। কিন্তু নীলয় কেন কাঁদছে? সে তো আসলে জোর করে নীলাকে ভালোবাসতে চায়, আর নীলা তাকে ভালোবাসে না। নীলাকে চাইলে নিলয় যা ইচ্ছে করতে পারে, তবুও সে সেটা করে না। নীলা কখনোই মানতে পারে না নিলয় তাকে ভালোবাসে, কারণ নিলয়কে সে একদমই পছন্দ করে না। পছন্দ করতো যদি নিলয় কোনো ভার্সিটি পড়ুয়া কিংবা চাকরিওয়ালা কেউ হতো, বা সাধারণ কেউ হতো, কিন্তু না, সে তো শহরের টপ মাস্তান, পাগলাটে কাজর, খুনি গুন্ডা, সব কিছুই নিলয়। নিলয় কান্না থামিয়ে একটা সিগারেট জ্বালায়, কয়েক টান দিয়ে ফ্লোরে পড়ে থাকা নীলার ওড়নাটা তুলে নীলাকে ঢেকে দেয়। নিলয় নীলার দিকে মায়ার দৃষ্টিতে তাকালেও নীলা একবারও ফিরে তাকালো না। নিলয়ের বলে, তুমি কেন বোঝো না? তোমাকে আমি সত্যি ভালোবাসি, তোমাকে আমার চাই। লোকে বলে সব ভালোবাসা পূর্ণতা পাবে, এমন তো কোনো কথা নেই। কিন্তু এই নিলয় ভালোবাসার জন্য সব কিছুই করতে পারে। ভালোবাসাতে আমি বড্ড স্বার্থপর, জোর করে হলো আমি আমার ভালোবাসাটা পেতে চাই। নীলা আর কিছু বলে না, কেবল গম্ভীর হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। নিলয় আবারও চেয়ারে গিয়ে বসে। নিলয় বিছানায় বসে 2 বছর আগের কথাগুলো মনে করতে লাগলো। ভার্সিটিতে নতুন ভর্তি হয় নীলা। প্রতিদিন ভার্সিটিতে ক্লাস করতে যেত। একদিন ক্লাস শেষ করে নীলা আর মিম বাসায় ফিরছিল। তখনই কয়েকজন ছেলে বাইক নিয়ে নীলাদের সামনে এসে দাঁড়ায়, নীলাকে জ্বালাতে শুরু করে। তবে নীলা কোনো প্রকার উত্তর না দিয়ে হেঁটে চলে যেতে থাকে, আর মিম ছেলেগুলোর কথায় উত্তর দিতে থাকে। এভাবে কথা বলতে বলতে হুট করেই ছেলেদের মধ্যে হৃদয় নামে ছেলেটি মিমের হাত ধরে। এগুলো কি হচ্ছে? রাস্তাঘাটে এইভাবে হাত ধরছেন কেন? লোকজন কি বলবে? কেউ কিছু বলবে না, কারো সাহস নেই আমাকে কিছু বলার। কিন্তু আমাদের তো কিছু বলবে। হাত ছাড়ুন, না হলে কিন্তু ভালো হবে না। না, ছাড়বো না। তোকে হাত ছাড়তে বলেছি কিন্তু। নীলা কথাটা বলেই হৃদয়ের গালে চর বসিয়ে দেয়। পরে সবার সামনে হৃদয় চর খেয়ে নীলাকে শাসিয়ে চলে যায়। এরপর বেশ কয়েকদিন হৃদয় আর তার ছেলেগুলো নীলাদের সামনে আসেনি। একদিন ভার্সিটিতে ক্লাস কম থাকায় তাড়াতাড়ি তারা বাড়ির দিকে ফিরছিল। সেদিন একটু বৃষ্টি হচ্ছিল বলে রাস্তায় তেমন লোকজনও ছিল না। নীলা আর মিম হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই হৃদয় সহ আরো 6 জন ছেলে ওদের সামনে এসে পথ আটকে দাঁড়ায়। এবার মিমকে দিয়ে ছেড়ে সরাসরি নীলাকে হৃদয় বলে, কি সুন্দরী, বলেছিলাম না আবার দেখা হবে, আর তুমি যা দিয়েছিলে তা শুধু আসলে ফেরত দেবো আজ। দেখুন ভাইয়া, সেদিনের জন্য আমরা দুঃখিত। চুপ, ওই সবগুলোকে তোল, উঠিয়ে নিয়ে যাব। তারপর কয়েকজন ছেলে এগিয়ে এসে নীলা আর মিমকে তুলে নিতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে ওঠে, হৃদয়, কি রে, কি হচ্ছে এসব? দেখেন ভাই, সব ব্যাপারে জড়িয়েন না, এটা নিয়ে কোনো কথা বলবেন না। আর আমরা আপনাদের গ্রুপের কারো ক্ষতি করিনি, শুধু শুধু এসব বিষয় নিয়ে 2 গ্রুপের মধ্যে না লাগাই ভালো। বুঝলাম, কিন্তু হচ্ছেটা কি? আর এই মেয়েদের নিয়ে এমন কেন করছিস? এই শালির তেজ বেশি, আমাকে চর মেরেছিল, তাই আজ তেজ কমাতে নিয়ে যাচ্ছি।
তোর যে চরিত্র, শুধু শুধু নিশ্চয় চর মারেনি। মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলিস না, চলে যা এখান থেকে। সে যাই হোক, আমি বুঝে নেব। আপনার এত লাগছে কেন? আপনার তো কেউ না। হৃদয় কথা শুনে ছেলেটা মুচকে আসে। কিছু সময় মেয়ে দুটোর দিকে তাকিয়ে হৃদয়কে বলে, দেখ হৃদয়, তুই হাসান ভাইয়ের লোক, এ কারণে ভালোভাবে বলছি, ওদের ছেড়ে দিয়ে চলে যা। না, কিছুতেই না। আজ তো তেজ আমি কমাবই। ভালোভাবে বললাম, শুনলি না তো? তাহলে নিলয় ভাইয়াকে ফোন দিয়ে ডাকি। আর জানিস তো ভাই কেমন পাগল। দেখুন অর্ক ভাই, এই মেয়ে দুটোকে তো আমি শিক্ষা দেবই। তার জন্য যদি আপনার ভাই কিছু বলে তবে আমারও আমাদের হাসান ভাইকে জানাবো। শুধু শুধু এই একটা মেয়ের জন্য দুই ভাইয়ের মধ্যে লাগানো কি ঠিক হবে ভাই? নীলার মিমের পাশে দাঁড়ানো অর্ক নামে ছেলেটা হেসে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা হৃদয় জানে না হাসান নিলয় ভাইয়ার পরিচিত। তবে নিলয় যখন পাগলামো শুরু করে সে কাউকেই মানে না, আর নিলয়কে কেউই লিড দেয় না। নিলয় নিজেই সবাইকে লিড দিয়ে রাখে। কেবল ওরা নিলয়ের থেকে বড় হয় বলে নিলয় সম্মান করে চলে। অর্ক বলে, তোরা তাহলে আমার কথা বুঝতে পারিসনি। ভাই যদি জানতে পারে তোরা একে তুলে নিয়ে যেতে চেয়েছিস, তখন কি হবে তা না হয় তোরা দেখে নিস। কেন, এই মেয়ে কি ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি? কি মনে হয় তোদের চর মারার সাহস এই এলাকায় কারো হতে পারে? তা ঠিক, তবে আপনি ঢপ মারছেন। আচ্ছা, তাহলে নিলয় ভাইয়াকে ডাকি। না থাক অর্ক ভাই, নিলয় ভাইয়াকে ডাকার দরকার নেই, বরং সরি বলে চলে যাচ্ছি। আর দয়া করে নিলয় ভাইয়াকে কিছু বলবেন না। ভাবি, ভাইকে কিছু বলো না কেমন? নীলা হাবার মতো ওদের কথাগুলো শুনছিল। ঘটনার আকস্মিকতায় নীলাও মাথা নেড়ে সায় দিয়ে দেয়, অথচ নীলা জানতোই না এই নিলয়টা আবার কে। তবে ঠিকই নীলা বুঝে গিয়েছে। নিলয়ের কথা শুনে ওরা সবগুলো দৌড়ে পালিয়েছে, কিন্তু নীলার মনে বারবার প্রশ্ন ঘুরতে থাকে, জীবনে প্রেম করিনি, তাহলে আমি কার গার্লফ্রেন্ড হলাম? আর কে এই নিলয় ভাই? ছেলেগুলো চলে যাওয়ার পর নীলা অর্ককে প্রশ্ন করে, আচ্ছা, আপনি এসব কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভার্সিটিতে নতুন নাকি? জি। জানো ওরা কারা? আর তুমি নাকি ওই ছেলেটাকে চর মেরেছো। চর মারার মতো কাজ করেছিল তাই মেরেছি। এখন যে তুলে নিয়ে যাচ্ছিল, বুঝো তুলে নিয়ে কি করতো? তোমাদের বাঁচানোর জন্য মিথ্যে বলতে হলো আমাদের। তাই বলে এসব মিথ্যে? কোন ভাইয়ের কথা বলছিলেন? আর যদি বলারই ছিল, বোন বানাতে পারলেন না, এসব বললেন কেন? ওরা ভাইয়াকে খুব ভালো করে জানে। ভাইয়ার কটা বোন কখন কি করে সব জানে ওরা। কিন্তু আপনি কত বড় একটা কথা বলেছেন, বুঝতে পারছেন? বাদ দাও, তোমরা সাবধানে থেকো, আর পারলে হাতটা কম চালিও। তবে এখন এই ভার্সিটি বা শহরে তোমার আর সমস্যা হওয়ার কথা না। তবু যদি সমস্যা হয় তবে নিলয় ভাইয়ের কথা বলো, সমস্যা হবে না। আপনাদের অনেক ধন্যবাদ অর্ক ভাইয়া, এখন আমরা আসি। এরপর আর ওদের কোনো সমস্যা হয়নি। কিন্তু মিম আর নীলা নিলয়ের নাম নিয়ে অনেক মজা করেছে। কোনো ছেলে ওদের সামনে এসে ফালতু পেঁচাল করলে সাথে সাথে মিম বলে উঠত, চিনেন নীলাকে? ও কিন্তু নিলয়ের গার্লফ্রেন্ড। আর তখনই কোনো ছেলে ওদের থেকে দৌড়ে চলে যেত। আর এই বিষয়টাই নীলা অনেক বেশি এনজয় করত। এমনও অনেক দিন গেছে ভার্সিটিতে অপরিচিত অনেকেই এসে নীলাকে সালাম দিয়ে ভাবি বলে চলে গেছে। নীলা কেবল বোকার মতো তাকিয়ে তাকিয়ে তা দেখেছে, কিন্তু নীলা বা মিম কেউ কোনোদিন নিলয়কে দেখেনি। একদিন ভার্সিটিতে থেকে বের হতেই একটা ছেলে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমাদের নাম কি? আমি মিম আর ও নীলা। আপনি কে বলুন তো? আর এত কথা কেন জিজ্ঞাসা করছেন? না মানে নীলা। ভুলেও নাম মুখে আনবেন না। আপনি মনে হয় নীলাকে চেনেন না। আসলে আমি চিনতাম না, তবে এখন চিনলাম। আসলে আমি নীলাকে কিছু কথা বলতে চাই। ভাইয়া ওখানেই চেপে যান, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কি হবে? আপনি তো দেখি কিছুই জানেন না। নীলাকে জানেন? নীলা নিলয় ভাইয়ার গার্লফ্রেন্ড। হাসার কি হলো? আর এখন তো জেনে গেলেন, এবার নিজের রাস্তা মাপেন, নয়তো ভাইয়া জানলে আপনার খবর আছে।
কি রে নীলা, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। দেখুন, কিছু বলার থাকলে বলেন, না হলে কেটে পড়েন। যদি নিলয় জানতে পারে আপনি আমার সাথে কথা বলছেন তবে সমস্যা হবে। নীলা কিছু বলে না। এর আগে কোনোদিন সে স্বীকার করেনি সে নিলয়ের গার্লফ্রেন্ড। সবকিছু মিম বলতো আর নীলা পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখতো, কিন্তু আজ সরাসরি লোকটাকে নীলা বলল। কেন কেন? কোনো সন্দেহ আছে? থাকলে অর্ক ভাই আর নিলয়কে জিজ্ঞেস করে নেবেন। আমি পারবো না। আপনি যে কাউকে নিলয়ের কথা বললেই আপনার দেখা করার ব্যবস্থা হয়ে যাবে।